আসসালামাইকুম সবাইকে, তোমাদের বায়োলজির 5th চ্যাপ্টারের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই ক্লাসটা হচ্ছে আমাদের আরও আগে নেওয়ার কথা ছিল, তবে আমার একটু ব্যস্ততার কারণে ক্লাসটা নিতে পারি নাই। তো এখন থেকে হচ্ছে আমরা সবগুলো ক্লাস বাকি যেগুলো আছে রেগুলারলি ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। তোমরা ক্লাসগুলো জমাই রেখো না, প্রতিদিনের ক্লাস হচ্ছে প্রতিদিন করে ফেলবা। পাশাপাশি হচ্ছে একবার তুমি মেইন বইটা দেখবা। আমি কিন্তু ক্লাসে হচ্ছে তুমি দেখবা যে ক্লাসে হচ্ছে আমি মেইন বইটা দেখাই দিতেছি। এটা কিন্তু দেখবা অনেকে তোমার হয়তো তুমি অন্য কোথাও পাবা না যে মেইন বই দেখাই দিতেছে, এরকম পড়াই দিলেও হয়ে যায় কিন্তু আমি চাইতেছি যেন তোমার মেইন বইটাও পড়া হয়, প্লাস হচ্ছে তুমি কনসেপ্টটাও যেন বুঝো। তো হচ্ছে তুমি দুইটা জিনিসই কাজে লাগাবা। এই বই আমার ক্লাসটাও দেখবা, পাশাপাশি যে মেইন বইটা দাগিয়ে দিতেছি কী কী পড়বা না পড়বা ওইটাও দেখবা, প্লাস হচ্ছে নিজে তুমি একবার রিডিং দিবা। ওকে, তাহলে আসো যে আমরা পরিপাক শুরু করি। একেবারে বেসিক থেকে বলি যে এইটা কি, এটা ধরো একটা কি আমাদের মানুষ, আমাদের মানুষ না তো আমরাও তো মানুষ, তাই না? তো এই মানুষের চলার জন্য কী লাগে? আমি যে চলে আমাদের জন্য কী প্রয়োজন ভাইয়া বলো তো? শক্তি প্রয়োজন। তো এই শক্তিটা আমরা কোত্থেকে পাই? শক্তি পাই কিন্তু আমরা খাদ্য থেকে বা খাবার থেকে। শুনে থাকবা যে মানুষ কি, এটা তো আমরা বলি যে খাবার খাও তাহলে শরীরে শক্তি পাবা, বল পাবা, তাই না? তো এই শক্তিটা পাচ্ছি কিন্তু আমরা কোত্থেকে? খাবার থেকে। তাহলে বলো তো যে তুমি এই খাবারে বা তুমি যখন হচ্ছে খাবার বলতে কি, যে ভাত, মাছ, মাংস, রুটি, এটাই তো, তাই না? ধরো আমি ভাত একটা এক্সাম্পল ধরে নিলাম। এই ভাতের মধ্যে কি তুমি কখনো তাকিয়ে দেখতে পাইতেছো যে হচ্ছে ভাতে বলতেছে এই যে দেখো আমার মধ্যে শক্তি আছে, আমার মধ্যে শক্তি আছে, এরকম কি কখনো তুমি হচ্ছে দেখতে পাইছো? ভাত কি বলে না কিন্তু, তাই না? তো এই শক্তিটা কিন্তু এর মধ্যে একটা উপাদান থাকে, সেই উপাদান থেকে একটা ধরো শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা পাই। তো এটা হচ্ছে তোমার আলাদা প্রক্রিয়া, সেটা হচ্ছে তোমরা জীবনী শক্তি যে চ্যাপ্টারটা আছে সেটাতে আমি ডিটেলসে তোমাকে দেখাই দেবো। তবে আপাতত বুঝো যে আমাদের হিউম্যান বডি থেকে অসংখ্য কোষ আছে না, অনেকগুলো কিন্তু কোষ আছে, প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে। এই কোষগুলোর কাজ কি? এই কোষগুলোই কিন্তু আলটিমেটলি তোমাকে আমাকে পরিচালনা করতেছে। এই যে আমি কথা বলতেছি, ক্লাস নেওয়ার সময় খাতা বোর্ডে লিখতেছি, এখানে সব কিছু তুমি যে মনোযোগ দিয়ে শুনতেছো, সব কিছুই কিন্তু আলটিমেটলি অনেকগুলো কোষের একটা সমষ্টিগত একটা কাজ, তাই না? তো এই কোষ করে কী করে? এই খাদ্য, এই যে খাদ্যটা তুমি খাইতেছো, এটা কিন্তু নর্মালি কি জটিল, এটা কি জটিল খাদ্য। এই জটিল খাদ্য হওয়ার কারণে কি করে, কোষ সরাসরি এই জটিল খাদ্যটাকে গ্রহণ করতে পারে না। এখন কোষ যদি জটিলটাকে গ্রহণ করতে না পারে, তাহলে কি বলো শক্তি তৈরি করতে পারবে কোষে? পারবে না। তার মানে আমার কি এই জটিল খাদ্যটাকে কি বানাতে হবে? আগে সরল বানাতে হবে। জটিলটাকে আমি কি বানালাম? সরল বানালাম। এই সরলটাকে তারপর কোষ কী করতে পারবে? ইজিলি গ্রহণ করতে পারবে। কোষ যখন এই সরল খাদ্যটাকে গ্রহণ করতে পারবে, তখন কি করবে? কোষ এইখান থেকে আমাদেরকে কি দিবে? আমাদেরকে এনার্জি দিবে বা শক্তি দিবে। কিসের মাধ্যমে? শ্বসন প্রক্রিয়া, যেটা হচ্ছে আমরা অন্য চ্যাপ্টার পড়ব। বুঝতে পারছো? তাহলে এই যে এই মাঝখানে আমি একটা কথা বললাম যে হচ্ছে জটিল থেকে সরল হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে কি আমাদের পরিপাক। বুঝছো? এই জিনিসটা কি আমরা পরিপাক বললাম। যে হচ্ছে আমি যে বিভিন্ন ধরনের জটিল খাবার খাই, এগুলো কি করে কোষ সরাসরি গ্রহণ করতে পারে না। তখন কি হয়? এই জটিল খাদ্যটা ভেঙে দেহকোষের গ্রহণ উপযোগী একটা সরল খাদ্যে পরিণত হয় বা একটা সরল উপাদানে পরিণত হয়, যেটাকে কোষ ইজিলি গ্রহণ করতে পারে বা কোষের ভিতর ঢুকতে পারে। এই ঘটনাটার নাম কি? পরিপাক। ওকে, এখন আসলে পরিপাককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক। ক্লাসে থাকো, খুব সহজভাবে আমরা হচ্ছে বেসিকটা শিখে ফেলবো। একটা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক, আরেকটা হচ্ছে কি আমাদের রাসায়নিক পরিপাক। আচ্ছা, যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক দিয়ে হচ্ছে তুমি আসলে কি বুঝতে পারতেছো? এই জিনিসটা আসলে আমরা এখন কমপ্লিট করি। আচ্ছা, যান্ত্রিক নামটা থেকে আমাদের কি মনে হইতেছে যে যান্ত্রিক মানে কি? কোনো কিছু তোমার ধরো ম্যানুয়ালি করি না, যে আমরা কোনো কিছু যদি বাহির থেকে আঘাত দেওয়া বা এরকম কোনো কিছু যে খুব শক্তি প্রয়োগের মাধ্যমে করতেছি, জিনিসটাকে আমরা কি বলি? যান্ত্রিক বা মেকানিক বলি। তো এই জিনিসটা এরকম যে তুমি যখন হচ্ছে খাদ্য খাইতেছো, তো তোমার খাদ্যটা কি হতে পারে? ধরো আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম হচ্ছে তুমি ভাত, তারপর হচ্ছে তুমি মাছ, মাংস, এরকম একটা এক্সাম্পল ধরে নিলাম যে এই খাবারটা তুমি খাইতেছো। খাওয়ার পর তুমি প্রথমে কী করবে? এটাকে মুখে নিবা। মুখে নেওয়ার পর কি দাঁত দিয়ে এটা কি হচ্ছে তুমি চিবাবা না বা চর্বণ করবা? তো দাঁত দিয়ে তুমি যখন হচ্ছে চিবানো বা চর্বণ এই কাজটা করবা, তখন এই জিনিসগুলো কি হবে? ভাতগুলো ভেঙে ছোটো ছোটো টুকরা টুকরা হয়ে যাবে না? মানে তোমার কাছে কী ছিল যে বড় বড় টুকরা ছিল, তারপর মোটামুটি একটা টুকরা টুকরা হয়ে গেলো, তাই না? একেবারে কিন্তু তোমার দেহকোষে গ্রহণ উপযোগী হয় নাই, কিন্তু মোটামুটি এটার কি ধরো আকার যদি এখানে এত বড় থাকতো, তাহলে এর আকারটা কি একটু ছোট হয়ে গেছে না? একটু ছোট কিন্তু হয়ে গেছে। তো এই জিনিসগুলো কোথায় হবে? এটা তোমার হবে দাঁতের মাধ্যমে হবে। তারপর হচ্ছে যে আমাদের একটু পরে পড়বো যে তোমার অন্ত্র বা হচ্ছে তোমার পুষ্টিক নালী, সেইগুলোর কি ক্রমাগত সংকোচন, প্রসারণ বা হচ্ছে তোমার যে টিউব, নাড়িভুঁড়ি, আমরা জানি নাড়িভুঁড়ির ভিতর দিয়ে যখন খাবারটা যাবে, একে কি বাইরে থেকে চাপ দিবে, সমানে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে কি হবে? তোমার এই বড়োর খাদ্য টুকরাটা ভেঙে মোটামুটি একটা ছোট খাদ্য টুকরা হয়ে যাবে। বুঝছো? এই ঘটনাটাকে আমরা কি বলতেছি? যান্ত্রিক পরিপাক। আমি এখানে দেই যে হচ্ছে তোমার
ফ্লো চার্টটা আমরা দিতেছি এখানে। একটা হচ্ছে বড় টুকরা, যেটা হচ্ছে তুমি আমি সহজভাবে হচ্ছে গ্রহণ করি খাবারের সময়। বড় টুকরাটা কিসে পরিণত হলো? ছোট টুকরাতে পরিণত হলো, খাবারের ছোট টুকরাতে পরিণত হলো। এই জিনিসটা হচ্ছে কি আমার কি যান্ত্রিক পরিপাক, এইটাই হচ্ছে আমার যান্ত্রিক পরিপাক। আর এই ছোট টুকরোগুলো পরবর্তীতে কী হবে, যে রাসায়নিক পরিপাক যে কাহিনীটা আছে, এই রাসায়নিক পরিপাকে এসে তোমার এই ছোট টুকরোগুলো বিভিন্ন ধরনের রস, পরিপাক রস আছে, যেরকম কি তোমার এনজাইম পরিপাক রস মানে কি তোমার ধরো একটা তরল, যে একটা এনজাইম অথবা হচ্ছে তোমার বিভিন্ন হরমোনের সহযোগিতায়, এগুলো কি হবে এনজাইম হরমোনের সহযোগিতায় এই যে তোমার এই ছোটো টুকরোগুলো ছিল এগুলো তখন একেবারে সরল হয়ে যাবে, কি আরও সরল হয়ে যাবে। এই সরলটা কি তোমার হচ্ছে কোষ গ্রহণ করতে পারবে, এই সরলটাকে কি করতে পারবে, কোষ গ্রহণ করতে পারবে। বুঝতে পারছো? তো এই ছোটো টুকরোগুলো যে পরবর্তীতে সরল হলো, এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা রাসায়নিক পরিপাক। বুঝতে পারছো কেন? তাহলে এই যে আমাদের এই পরিপাককে কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা যান্ত্রিক, একটা কি রাসায়নিক। যান্ত্রিকে হচ্ছে তুমি ভাত মাছ মাংস যা খাবা, এটা হচ্ছে তোমার দাঁত, তারপর হচ্ছে পুষ্টিগুলি ভেঙে একটু একটু ছোটো মণ্ডে পরিণত করে ফেলবে, একটা দলা দলা করে ফেলবে, ছোটো করে ফেলবে, টুকরা টুকরা। এই ছোটো টুকরাগুলো পরবর্তীতে তোমার দেহকোষের গ্রহণ উপযোগী হবে, তখন এই পরিপাকটাকে আমরা কি বলবো, রাসায়নিক পরিপাক। বুঝছো কাহিনী? তো এই যান্ত্রিক পরিপাক রাসায়নিক পরিপাক কোনটা আগে ঘটে বলো তো? আগে কিন্তু আমাদের যান্ত্রিকটা ঘটবে, রাসায়নিক পরিপাক কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ। তো এটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য মনে রাখবো একটু। এখন আসো যে এই পরিপাকগুলো যে হয় কিসের মাধ্যমে হয়। এই যে দেখো, যে তোমার বডিতে কিন্তু অনেকগুলো তন্ত্র আছে, তাই না? যে তোমার হচ্ছে শ্বসন তন্ত্র আছে, স্নায়ুতন্ত্র আছে, বিভিন্ন ধরনের তন্ত্র আছে। তো হচ্ছে আমাদের খাবার পরিপাক হওয়ার জন্য বা হচ্ছে খাদ্য হজম হওয়ার জন্য, শোষণ হওয়ার জন্য যে তন্ত্রটা হচ্ছে আমাদের কাজে লাগে, এটাকে আমরা একত্রে কি বলি, এই জিনিসটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে পুষ্টিক তন্ত্র। কি তন্ত্র বলি? এই যে জিনিসটাকে আমরা কি বলি, পুষ্টিক তন্ত্র বলে থাকি। এই নামটা খেয়াল রাখবা, পুষ্টিক তন্ত্র। ইংলিশে হচ্ছে তোমার ডাইজেস্টিভ সিস্টেম, বাংলাতে হচ্ছে পুষ্টিক তন্ত্র। এখন এই পুষ্টিক তন্ত্রকে তুমি কয় ভাগে ভাগ করতে পারবে? একটা হচ্ছে তুমি দুই ভাগে ভাগ করতে পারবে, একটা হচ্ছে পুষ্টিক নালী, আরেকটা হচ্ছে কি পুষ্টিক গ্রন্থি। আমি সবগুলো আলাদাভাবে দেখাবো, এখানে একটু চার্টের মতো দেখো। পুষ্টিকতন্ত্রকে কয় ভাগে, পুষ্টিকতন্ত্র জিনিসটা কি, যার মাধ্যমে হচ্ছে তোমার খাদ্য পরিপাক, তারপর হচ্ছে শোষণ, এই কাজগুলো যেখানে হইতেছে, এই সমগ্র অংশগুলোকে, তোমার বডির যে পার্টগুলো আছে সবগুলোকে তুমি একত্রে কি বলতেছো, পুষ্টিক তন্ত্র। এখন পুষ্টিকতন্ত্রের কয়টা পার্ট? দুইটা, একটা পুষ্টিক নালী, নালী মানে কি টিউব, টিউবের মতো যে গঠন, আরেকটা কি গ্রন্থি, গ্রন্থি জিনিসটা কি, এটা আমরা পড়বো। এখন ভাইয়া হচ্ছে তুমি এই ফিগারটা দেখার চেষ্টা করো, এই ফিগারটা, নিচের ফিগারটা মেবি আরও ভালো। এই ফিগারটা দেখো, যে এইটা কি, এটা হচ্ছে কি আমাদের একটা মানুষ, তাই না? তো ধরো আমাদের মানুষ কি থাকে, যে এই অংশটা কি, যে এই অংশটা হচ্ছে আমাদের মুখ, এটা হচ্ছে কি আমাদের নাক। তো হচ্ছে যখন আমরা খাবার খাই কী দিয়ে গ্রহণ করি, এই মুখ দিয়ে গ্রহণ করি না, মুখ দিয়ে কিন্তু গ্রহণ করি। তো তাহলে দেখো আমাদের এই খাবার গ্রহণের প্রক্রিয়া শুরু হইতেছে কই দিয়ে, মুখ দিয়ে শুরু হইতেছে না? তো মুখ দিয়ে যাবে, মুখ দিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে তোমার এটা কি, এটা হচ্ছে তোমার অন্ননালী বা খাদ্যনালী, এই খাদ্যনালী দিয়ে তারপর হচ্ছে নিচে যাবে, নিচে যাওয়ার পর এটা হচ্ছে তোমার কি, যেটা গোলাকার, এটা হচ্ছে তোমার খাদ্যথলি। এইখান দিয়ে গিয়ে কি এই খাদ্যথলিতে জমা থাকবে, কতক্ষণ জমা থাকবে, তোমার 2 থেকে 6 ঘন্টা এরকম জমা থাকবে। জমা থাকার পর তারপর দেখো যে এখানে পেঁচানো পেঁচানো অংশ, এগুলা কি, এগুলা কিন্তু ভাইয়া নাড়িভুড়ি। আশা করি এই জিনিসটা হচ্ছে তোমরা বিভিন্ন কোরবানির সময় বা বাসায় মুরগি জবাই করা বিভিন্ন সময় দেখছো এই নাড়িভুড়িগুলো, তাই না? তো এই খাদ্যথলি থেকে গেলো, তারপর হচ্ছে এই নাড়িভুড়ি, এই নাড়িভুড়ির মধ্যে দিয়ে সে কি ভাস হইতে থাকবে, যেতে থাকবে। এবং এই যাওয়ার সময় তার এই দীর্ঘ প্রক্রিয়ার সময় সে কী হবে, সে পরিপাক হবে, হজম হবে, শোষণ হবে, এই কাজটা হবে। আলটিমেটলি দেহের যে স্টুল অংশ বা মলমূত্র, যে মল অংশটা হচ্ছে কি পায়ুপথের মাধ্যমে দেহের বাইরে এখান দিয়ে বের হয়ে যাবে। তাহলে বলো তো শুরু হইতেছিল এইখান থেকে, তারপর হচ্ছে শেষ হইতেছে কোথায়, এইখান পর্যন্ত। তাহলে এইখান থেকে যে এইখানে শেষ হইতেছে, এটাকে আলটিমেটলি একটা টিউবের মতো লাগতেছে না তোমার কাছে? যে একে ধরে যদি তুমি সোজা করতা তাহলে কি এরকম একটা টিউবের মতো পাইতে না? যে এরকম একটা টিউব, যে এক টিউবের মুখ দিয়ে হচ্ছে তুমি খাবার গ্রহণ করতেছো, মাঝখান দিয়ে যাইতে যাইতে সে হচ্ছে কিছু কাজ করলো, তারপরে এই অংশ দিয়ে দেহের বাইরে চলে গেল। তো এইটা কি, এটা একটা টিউবের মতো তোমার কাছে লাগতেছে না? টিউব বা একটা তোমার নালীর মতো লাগতেছে না? এই কারণে এই সম্পূর্ণ নালীটাকে আমরা কি বলি, পুষ্টিক নালী। ওকে ওকে, আচ্ছা আসো এখন পুষ্টিক নালীটা আমরা আলাদাভাবে পড়ি। যে দেখো, পুষ্টিক নালী শুরু হইতেছে কই থেকে? সবার প্রথমে তুমি কী পাবে ভাই, মুখের ছিদ্র। এই যে একটা তুমি মুখের ছিদ্র পাবো না, এটা সবার প্রথমে পাইলা। মুখের ছিদ্রের পর তুমি কি দেখো, মুখের গহ্বর। তুমি শুরুর দিকে ধরো ঠোঁট পাইতেছো বা মুখ ছিদ্র, পরে কি একটা হা করলে কি গহ্বর থাকে না, মুখ গহ্বর। ওকে, এখন মুখ গহ্বরের পরের যে গলার দিকে যে প্রশস্ত অংশ, এইখানে দেখায় যে এই যে তোমার, যে এইটা তো হচ্ছে আমাদের মুখ, অন্য কালারে দেখায় তাই না?
ওকে, যে এইটা তো হচ্ছে তোমার কি মুখছিদ্র, এই যে মাঝখানে হা করতেছি যে যেখানে জিহ্বা থাকে মুখ গহ্বর, তারপর গলার উপরের দিকে তুমি যদি হা করো দেখবে একটা কিছু একটা ঝুলে আছে তোমার একটা কিছু অংশ তুমি দেখতে পাইবা। তবে এইখানের যে অংশটা প্রশস্ত এটার নাম হচ্ছে কি তোমার গলবিল, এটার নাম কি গলবিল। এই যে একেবারে পিছনের দিকে যে অংশটা গলার দিকে এটার নাম গলবিল, বুঝছো? এই গলবিলের পর থেকে পরে যে হচ্ছে তোমার এই লম্বা পাইপের মতো অংশ এটার নাম হচ্ছে তোমার খাদ্য নালী, এটার নাম খাদ্য নালী বা অন্ন নালী, একই নামে ডাকা হয় দুইটি, খাদ্য নালী অথবা অন্ন নালী, বুঝছো? তাহলে এইটাই হচ্ছে এখানে দেখো যে তুমি মুখবিবর পাইলা, তারপর হচ্ছে গলবিল পাইলা, তারপর হচ্ছে অন্ননালী পাইলা। এখন অন্ননালীর পরে যদি তুমি আসো, অন্ননালীর পরে আসলে তারপর তুমি যে এইখানে কী পাইতেছো, এইখান দিয়ে আসার পর এই যে একটা গোলাকার একটা আমের মতো অংশ দেখতে পাইতেছো না, যে দেখতে অনেকটা তোমার হচ্ছে ধরো এই যে এরকম দেখতে আমের মতো অংশ, এই জিনিসটার নাম হচ্ছে কি আমাদের খাদ্যথলি। এটার নাম কি খাদ্যথলি বা হচ্ছে তোমার পাকস্থলী নামে ডাকি আমরা, খাদ্যথলি বা পাকস্থলী, বা ইংলিশে হচ্ছে কি তোমার স্টোমাক, ইংলিশে কি ইংলিশ হচ্ছে স্টোমাক। তো এই পর্যন্ত পেলাম আমরা স্টোমাক, তাই না? এখন স্টোমাকের কিন্তু আবার অনেকগুলো পার্ট আছে, যে পার্টগুলো হচ্ছে তোমার না জানলেও আপাতত চলবে, তবে এইখান থেকে তুমি দেখতে পারো, যেরকম কার্ডিয়া, যে এটা আমি যদি দেখাই যে উপরের দিকের অংশটাকে বলতেছি আমরা কার্ডিয়া, না এই অংশটা কার্ডিয়া, তারপর হচ্ছে উপর দিকের এই অংশটা হচ্ছে ফান্ডাস, তারপর এটা ছোটো পাক, এটা বড় পাক, এটা পাইলোর স্ফিংটার। তো এত কিছু তোমার না জানলেও চলবে, তুমি শুধু জানো এখানে পাকস্থলী থাকে। ওকে, পাকস্থলীর পরের অংশটা কি দেখো, পাকস্থলীর পরের অংশ থেকে তোমার নারী মানে নারীবুড়ি যে জিনিসগুলো আছে এইগুলো এখান থেকে শুরু হয়েছে। তো তুমি যদি ভালোভাবে একটু খেয়াল করো তাহলে তুমি এখানে এটা একটু মুছে ফেলি, আমি এটা একটু মুছে ফেলি, তুমি যদি ভালোভাবে খেয়াল করো তাহলে একটু এখানে দেখতে পাবা যে নারীবুড়ি এই অংশটা একটা হচ্ছে তোমার চিকন, আরেকটা কি মোটা, একটা চিকন আর একটা মোটা। তো চিকন মোটা সম্পূর্ণ অংশটাকে তুমি একত্রে কি নামে ডাকবা? একত্রে ডাকবা হচ্ছে তুমি অন্ত্র বলে ডাকবা। একত্রে কি নামে ডাকবা? এক সেকেন্ড, একত্রে হচ্ছে তুমি সবগুলোকে অন্ত্র, অন্ত্র নামে ডাকবা। এখন অন্ত্রের মধ্যে কয়টা পার্ট? দুইটা, একটা চিকন একটা মোটা। যেটা চিকন একে তুমি কি বলবা? ক্ষুদ্রান্ত। চিকনটাকে কি বলবা? ক্ষুদ্র। ক্ষুদ্র মানে কি ছোট, তো যেহেতু চিকন তাই তার নাম ক্ষুদ্রান্ত। আরেকটার নাম কি, যেটা হচ্ছে তোমার এই যে মোটা, এই যে এই অংশটা কি তোমার মোটা লাগতেছে না অনেকটা, এই মোটা অংশটার নাম হচ্ছে কি তোমার বৃহদান্ত্র বা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এখন এই ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রের মধ্যেও কিন্তু আবার পার্ট আছে, বুঝছো? ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের মধ্যেও পার্ট আছে, যে এখানে আমি তোমাকে দেখাই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা এই ফিগারটা থেকে। এই যে একটা সেকেন্ড আসো, আচ্ছা অন্য কালার নিয়ে নিই। এই যে দেখো এই লাল যে অংশটা দেখতে পাইতেছে, এই যে এখান থেকে শুরু হয়েছে লাল বর্ণের অংশটা না, এটা হচ্ছে কি আমার ক্ষুদ্রান্ত। আর বাহিরে যে সবুজ বর্ণের অংশ এটা হচ্ছে কি আমার কি বৃহদন্ত্র। দেখো ক্ষুদ্রান্ত কিন্তু চিকন, বৃহদান্ত মোটা। আবার তুমি দেখে বলো তো কোনটা বড়, লম্বা কোনটা হবে? ক্ষুদ্রান্ত চিকন কিন্তু বেচারা লম্বা, বুঝছো? চিকন থাকলেও কি লম্বা। আর বৃহদন্ত্র তোমার মোটা, আকারে মোটা কিন্তু সে খাটো, বুঝছো কাহিনি? এই জিনিসটা কিন্তু মনে রাখবা যে ক্ষুদ্রান্ত আসলে সে চিকন কিন্তু সে আসলে খাটো না, কিন্তু ক্লিয়ার? এখন এই ক্ষুদ্রান্তরের মধ্যে কিন্তু তুমি আবার কয়টা পার্ট পাবা? তিনটা পার্ট পাবা। দেখো প্রথম যে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে ডিউডেনাম। এই যে উপর থেকে এই যে এই পর্যন্ত তো হচ্ছে তোমার খাদ্যথলি, তো পাকস্থলী, এরপরে যে অংশটা এটার নাম কি ডিউডেনাম। ডিউডেনামের পরে হচ্ছে তোমার একটা অংশ পর্যন্ত এটা হচ্ছে তোমার জেজোনাম। এই যে দেখো এখানে তুমি নামগুলো দেখতে পাইতেছো, প্রথম অংশ ডিউডেনাম, পরে জেজোনাম, পরে কি তোমার আইলিয়াম। তো এই পর্যন্ত ডিউডেনাম, তারপর হচ্ছে তোমার এই পর্যন্ত ডিউডেনাম, তারপর এই পর্যন্ত ধরে নাও তুমি হচ্ছে আইলিয়াম, পরের অংশটা হচ্ছে তোমার কি জেজোনাম। বুঝতে পারছো? তাহলে তোমার কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় বা কোনটি ক্ষুদ্রান্তের অংশ। তাহলে এই তিনটা নাম কিন্তু একেবারে যেভাবে হোক তুমি মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হতো 6 থেকে 7 মিটার। 6 থেকে 7 মিটার তোমাকে যদি অ্যাপ্রক্সিমেট আমি বোঝানোর চেষ্টা করি, তোমার যে পড়ার টেবিলটা আছে না, তোমার পড়ার টেবিলটা হচ্ছে অ্যাভারেজে ম্যাক্সিমাম স্টুডেন্টের পড়ার টেবিল 1 মিটার থাকে। তো এরকম 7টা টেবিল একত্রে তুমি যদি যুক্ত করো তাহলে তোমার পেটের ভিতরে যে চিকন চিকন এই যে কী বলে নাড়িভুড়োগুলো আছে তোমার এই 7টা পড়ার টেবিলে সমান হবে, বুঝছো কাহিনি? এরকম। আর তোমার বৃহদন্ত্র কতটুকু হবে, যে তোমার হচ্ছে দুইটা পড়ার টেবিল এ পর্যন্ত হইলে, তাহলে ধরো দুইটা এই যে এই পোর্শনটুকু, যে দুইটা পড়ার টেবিল একটা দিলে একটা আর একটা হাফ, এরকম। মানে এটা তোমাকে বোঝানোর জন্য বললাম যে কতটুকু লম্বা হবে আর কি, বুঝছো? এইটা। এরপরে আসো যে তোমার যে বৃহদন্তের পার্ট, বৃহদন্তের মধ্যে কিন্তু তুমি 3টা পার্ট পাবা। 3টা পার্ট, প্রথম দিকে যে দেখো যেটা শুরু হইতেছে একেবারে এই যে এই নীল সবুজ অংশ তো বৃহদন্ত্র, এই শুরুর দিকের অংশটার নাম কি সিকাম। সিকামের পরে এই যে দেখো যেটা উঠতেছে সবটা হচ্ছে কি তোমার কুলন। সিকামের পরে সবটা কি তোমার কুলন। কুলনের পরে একেবারে নিচের দিকে যে অংশ এটা হচ্ছে কি মলাশয়। মলাশয় মানে কি এখানে হচ্ছে মল জমা থাকে এসে, তারপর হচ্ছে এটা কি পায়ুপথ, পায়ুপথের মাধ্যমে এটা কি ওয়াশরুমে যাওয়ার মাধ্যমে পরবর্তীতে দেহের মাধ্যমে বাইরে চলে আসে, বুঝছো কাহিনি? তাহলে এই পার্টগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে কোনটা ক্ষুদ্রান্তের পার্ট, কোনটা
বৃহদন্ত্রের পার্ট। আশা করি তোমরা এই ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছো। আমি একটু সামারি করার দরকার আছে কি, আবার করব কি? আচ্ছা আসো একটু করেই দিই সামারি, তাহলে আরও সহজ হবে। যে দেখো আমাদের কি বলছিলাম, যে এই অংশ থেকে আমরা খাবার খাইতেছি, এটা বেয়ে 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 এখান থেকে দেহের বাইরে চলে যাবে। তাহলে এই সমগ্র অংশটাকে বলতেছি আমরা কি? পৌষ্টিক তন্ত্র। এবং পৌষ্টিক তন্ত্রের এই টিউব আকার জিনিসটার নাম হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর এই অংশটা হচ্ছে মুখচ্ছিদ্র, তারপর মুখের গহ্বর, তারপর গলবিল, তারপর হচ্ছে এই লম্বা নালীটার নাম কি? অন্ননালী বা খাদ্যনালী। পরে এই যে আমের মতো অংশটার নাম হচ্ছে তোমার পাকস্থলী বা খাদ্যথলি। এরপরে ভিতরে যে এই পেঁচানো অংশ, এটা হচ্ছে পেটের ভিতরে আমার নাড়িভুঁড়ি। এবং নাড়িভুঁড়ি একটা হচ্ছে স্মল, একটা লার্জ। স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদন্ত্র। এখন স্মল ইন্টেস্টাইনে কয়টা পার্ট? 3টা, ডিউডেনাম, জেজুনাম, আইলেম, যেটা আমি তোমাকে এই যে উপরে চার্টে দেখাইলাম। আর তোমার বৃহদন্ত্রের পার্টে এখানে সিকাম, পরে সবটা হচ্ছে তোমার কোলন, পরে হচ্ছে তোমার মলাশয়, এটা হচ্ছে পায়ুপথ, এর মাধ্যমে দেহের বাইরে চলে যাবে। বুঝছো কাহিনি? এটা হচ্ছে কি আমাদের পৌষ্টিক তন্ত্র। এখন পুষ্টিক নালী। এখন আসলে যে আমাদের পুষ্টিক নালীর মধ্যে কিন্তু আরেকটা পার্ট আছে না পুষ্টিক তন্ত্রের মধ্যে, সেটা হচ্ছে কি আমাদের পুষ্টিক গ্রন্থি। পুষ্টিক গ্রন্থি কয়টা? এইটা কিন্তু মনে রাখবা, পুষ্টিক গ্রন্থির সংখ্যা হচ্ছে কতটি? 5টি। এখন আসলে জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে গ্রন্থি জিনিসটা কি। যে গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থি সহজ কথা হচ্ছে, গ্রন্থি মানে হচ্ছে যে ধরো রস ক্ষরণ করে, যার থেকে কোনো হচ্ছে ধরো রস ক্ষরণ করে, মানে রস ক্ষরণ করে কি মানে রস বের হয়ে আসা, এরকম কিছু। ধরো তুমি হচ্ছে তোমার হাতের দিকে যদি তাকাও, যেরকম হচ্ছে আমি যদি এখন ব্যাপারটা বলি যে তোমাদের ক্লাস নেওয়ার সুবিধাতে যেন এক্সট্রা কোনো সাউন্ড না হয়, আমি কিন্তু ফ্যান অফ করে রাখছি। তো ফ্যান অফ করে রাখার কারণে কী হচ্ছে যে আমার দেখা যাইতেছে হচ্ছে আমার শরীর ঘামতেছে বা হাত ঘামতেছে। তো হাত ঘামলে কী হয় যে এখান থেকে কী হয়, শরীর থেকে পানি বের হয়ে আসে না? পানি বের হয়ে আসে। তো পানি, রস মানে কি? রস মানে তো তোমার ফ্লুইড, মানে হচ্ছে সকল ধরনের পানি তো কাইন্ড অফ তোমার ধরো একটা রস না? তো এই যে আমার হাত থেকে বা ধরো এরকম হচ্ছে ধরো মানুষ যখন ঘামে, একটা ধরো ঘাম বের হয়ে আসে, তো এই ঘামগুলোও কিন্তু কাইন্ড অফ যে গ্রন্থি থেকে বের হইতেছে বা যেই জিনিসটা থেকে বের হইতেছে, ওই জিনিসটা হচ্ছে একটা কি? গ্রন্থি। এখন আমি এক্সাম্পল হিসেবে গাম বা হচ্ছে এই জিনিসটা বুঝাইছি। তো এরকম কিন্তু না, আরও অনেক গ্রন্থি আছে আমাদের দেহের মধ্যে, সবগুলো থেকে বিভিন্ন ধরনের রস আসে। যেরকম একটু আগে তোমাকে আমি রাসায়নিক পরিপাক বলে একটা জিনিস বলছিলাম না, যে রাসায়নিক পরিপাক। তো রাসায়নিক পরিপাকে কী হইতেছিল মনে করো তো? রাসায়নিক পরিপাকে কী হইতেছিল, যে তোমার খাদ্যের যে ছোটো ছোটো টুকরা আছে, এর ওপর কী আছে? একটা রস নামে একটা রস এসে এর সাথে বিক্রিয়া করে ধরো আমি রসটাকে হচ্ছে নীলবর্ণ দিয়ে দিতেছি, এর সাথে বিক্রিয়া করে কী করতেছে? একে সরল বানাই ফেলতেছে। তো এই যে এই রসটা আসতেছে, এই রসটা যে গ্রন্থি থেকে আসবে তাকেও কী বলবো আমরা? গ্রন্থি নামে ডাকবো, বা যে অংশ থেকে আসবে। এখন এই গ্রন্থি আবার 2 ধরনের হতে পারে। আমি তোমাকে বোঝাচ্ছি গ্রন্থি কয় ধরনের হতে পারে। গ্রন্থি কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি তোমাদের লেভেলে যতটুকু লাগবে ততটুকুই পড়ো। একটা হচ্ছে তোমার বহিঃখরা, একটা বহিঃখরা, আরেকটা কি? অন্তঃখরা। নামটা হচ্ছে তোমরা পাবা, এই কারণে বলে দিতেছি। বহিঃখরা, অন্তঃখরা। বহিঃখরা ইংলিশটা হচ্ছে তোমার এক্সোক্রাইন, আর অন্তঃখরা ইংলিশটা হচ্ছে কি? তোমার এন্ডোক্রাইন। এত কিছু ইংলিশ দেখে রাখবা, না জানলেও সমস্যা নেই আসলে। তো বহিঃখরা জিনিসটা কি? এই ধরো তোমার একটা গ্রন্থি, এর কাজ কি? রস নিঃসরণ করা। এখন অন্তঃখরা, এটাও তো একটা গ্রন্থি, এর কাজ কি? রস নিঃসরণ করা। এখন যে বহিঃখরা যে গ্রন্থি, এটা দেখো গ্রন্থির থেকে যে রসগুলো বের হয় তাকে ধরো আমরা ধরো কথার কথা আমরা হরমোন বিবেচনা করলাম। তো এই হরমোনগুলো কি করে, যে তোমার কি বলতেছি, এই যে এই গ্রন্থিগুলোর কাজটা কি? এই বহিঃখরা থেকে যে রসটা নিঃসরণ করবে কথার কথা, তার এটা হচ্ছে ধরো তার টার্গেট পয়েন্ট, যে এই টার্গেট পয়েন্টে গিয়ে সে কী করবে? কাজ করবে। এখন ধরো তোমার অন্তঃখরার ক্ষেত্রেও একটা কি টার্গেট পয়েন্ট আছে না? রস যেহেতু নিঃসরণ হইতেছে, রসের তো একটা কাজ আছে, একটা টার্গেট আছে না, যে আমি এই টার্গেটে বের হইতেছি। এখন তোমার এই বহিঃখরা থেকে যে টার্গেট পয়েন্টের রসগুলো নিঃসরণ হবে, এগুলোর জন্য কি? একটা পাইপ দরকার, একটা নালী দরকার। আর অন্তঃখরার জন্য এখানে তো কোনো ধরনের তোমার নালী নাই, কোনো ধরনের নালী এখানে নাই। বুঝতে পারছো? তাহলে কাহিনীটা কোথায়? বহিঃখরাতে হচ্ছে তোমার নালী থাকবে, আর অন্তঃখরাতে তোমার কি? নালী থাকবে না। তো এই কারণে কিন্তু তোমার বহিঃখরাকে কি বলা হয়? যেহেতু নালী আছে, এই জন্য একে বলা হয় স্বনাল গ্রন্থি, মানে নালী আছে, মানে আছে, নাল মানে নালী। অন্তঃখরাকে কি বলা হয়? তোমার অনাল গ্রন্থি, মানে কি? নালী নাই। বুঝতে পারছো? কাহিনী কিন্তু এতটুকুই, যে বহিঃখরার ক্ষেত্রে তোমার যে রসটা বের হবে, নিঃসরণ হবে, এটা কি? পরিবহনের জন্য কি একটা নালী লাগবে। আর তোমার অন্তঃখরার ক্ষেত্রে কোনো নালী লাগবে না। তাহলে এটি কিসের মাধ্যমে পরিবহন হবে? এটা ডিরেক্টলি রক্তের সাথে মিশে যাবে, ব্লাডের সাথে মিশে যাবে। তখন ব্লাডের মাধ্যমে টার্গেটে ওই অর্গানে গিয়ে পৌঁছাবে। বুঝছো কাহিনী? এটা হচ্ছে কি আমাদের গ্রন্থি, অন্তঃখরা গ্রন্থির কাজটা আর কি। তো গ্রন্থি সম্পর্কে এতটুকু বললাম। এখন আসো যে আমরা আরেকটা জিনিস একটু জেনে নিব। আচ্ছা আসো আমরা বই চলে যাই, একটু বই তোমাদেরকে দাগাই দিই, তাহলে একটু সুবিধা হবে তোমাদের।
এই যে দেখো, যে জিনিসগুলো তোমাকে বলতেছিলাম আমি, যে পরিপাকের ক্ষেত্রে হচ্ছে কয়টা জিনিস আছে এখান থেকে, পরিপাকের ক্ষেত্রে দুইটা। একটা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক পরিপাক কি দাঁতের সাহায্যে চিবানো হবে, এটা তো বললাম। আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক, রাসায়নিক পরিপাকে কি যে রস আসবে, রসের এনজাইম, বুঝছো? তো এই জিনিসগুলো আমাদের লাগবে। তারপর হচ্ছে পুষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র, ইংলিশটা হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম। এটা বললাম না যে পুষ্টিকতন্ত্র সমগ্র অংশ। পুষ্টিকতন্ত্রের কয়টা অংশ আছে, একটা হচ্ছে পুষ্টিক নালী, আর একটা হচ্ছে কি আমাদের কয়েকটা গ্রন্থি, একে বলি আমরা পুষ্টিক গ্রন্থি। পুষ্টিক নালী কই থেকে, যে দেখো মুখ থেকে শুরু করে একেবারে পায়ুতে গিয়ে শেষ হয়েছে। এটা তোমাকে বলি নাই, বলছি কিন্তু। তাহলে একবার রিডিং দিলে দেখবা তোমার কাছে আরও সহজ হয়ে যাবে যদি আমার কথা বুঝে থাকো। এখন হচ্ছে পুষ্টিক নলী সবার অংশ কি মুখ। এখন মুখ থেকে তোমার পড়ার দরকার আছে, মুখ কি নাকের নিচে থাকে না উপরে থাকে, এটা তুমি পারবা না। একটা বড় ছিদ্র যেটার উপরে নিচে ঠোঁট দিয়ে আবৃত থাকে, এটা কি পড়ার কিছু, এমনিতে পারবা। মুখ গহ্বর, মুখ গহ্বর, মুখের ভিতরে যে গহ্বর, এটা হচ্ছে মুখ গহ্বর। এখান থেকে তুমি এক্সট্রাভাবে কি জানবা, যে মুখ গহ্বরে আমাদের কি গ্রন্থি থাকে, লালা গ্রন্থি থাকে। কি গ্রন্থি, এটা অবশ্য গ্রন্থির সময় আমি পড়াবো তোমাকে। লালা গ্রন্থি, লালা গ্রন্থি কি, দেখো আমরা কথা বলার সময় থুতু হয় না, বা হচ্ছে ধরো অনেক সময় দেখবা হচ্ছে একটু পিচ্ছিল টাইপ পদার্থ আমাদের মুখে হয়। এই যে পিচ্ছিল একটা পদার্থ হয়, এই জিনিসটার নাম হচ্ছে কি লালা। ইংলিশে বলা হয় স্যালাইভা। ইংলিশে কি নাম, ইংলিশে বলে স্যালাইভা, বাংলাতে হচ্ছে লালা। এই লালার কাজটা কি, লালার কাজটা হচ্ছে কি তোমার খাদ্যকে পিচ্ছিল করে, যেন তোমার হচ্ছে গিলতে সহজ হয়, তোমার হচ্ছে চর্বণ করতে সহজ হয়, মুখে নাড়াচাড়া করতে সহজ হয়। দেখবা অনেক সময় মানুষ যখন ভয় পায়, মানুষ ভয় পেলে দেখবা হচ্ছে কথা বলে থা 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 এরকম করে, বুঝছো? মানে কথা বলতে পারে না যখন ভয় পায়। কারণটা কি, কারণ হচ্ছে ভয় পেয়ে গেলে তার মুখ থেকে যে ফ্লুইডটা নিঃসরণ হইতো, যে লালাটা নিঃসরণ হইতো, এটা অফ হয়ে যায়। সে বয়ে লালাকরণ কমে যায়। তখন এই জিনিসটাকে আবার আরেকটা নামে ডাকা হয় জিরোস্টেমিয়া বা জেরোস্টেমিয়া। তোমাদের জানতে হবে না, একটু বুঝে রাখো আর কি। যে ভয় পেলে দেখবা একটা মানুষ হাঁটতেছে, একটা বাচ্চা হঠাৎ করে ধরো কুকুর দেখে ভয় পেয়ে গেছে, ও কিছু বলতে পারতেছে না, মানে তোতলামি করতেছে, এরকম কথা অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কেন, কারণ হচ্ছে তার মুখ শুকিয়ে গেছে, তার লালাকরণ হচ্ছে না, বুঝছো কাহিনি এইটা। এখন এই লালা গ্রন্থি কিন্তু আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের শর্করা পরিপাকে সাহায্য, এটা পরে বলবো। শর্করা পরিপাকে সাহায্য করে, একটু জেনে রাখো। ওকে, এখন আসো যে আমাদের দাঁত নিয়ে একটু পড়াশোনা করার দরকার। এখন আসো যে আমাদের দাঁত সম্পর্কে একটু ইন্টারেস্টিং পড়াশোনা আছে, যে মানুষের দাঁত নিয়ে আসো পড়াশোনা করি। তো একজন মানুষের শুরুতে বলো তো যে দাঁত কতবার ওঠে। দাঁত উঠে কিন্তু আমাদের দুইবার, একবার কিন্তু হচ্ছে তোমার দুধ দাঁত, এর পরবর্তীতে হচ্ছে আরেকবার দাঁত ওঠে। তো দুধ দাঁতটা পড়ে যায়, পরের দাঁতটা হচ্ছে তোমার পারসিস্ট করে, বৃদ্ধ হলে অনেক সময় আসে পড়ে যায়, এরকম থাকে। তো মানুষের দাঁতের সংখ্যা কতটি, 32টি। 32টি কি সবার, একটা বাচ্চার কি 32টি থাকবে না, বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা কত, 20। তাহলে মনে রাখবা বাচ্চার দাঁতের সংখ্যা কত, 20। কারণ বাচ্চা বলতে একেবারে জন্ম নিছে একটা গিয়ে গোনা শুরু করলে তো তুমি পাবা না, এটা হচ্ছে তোমাদের একটা বয়স পর্যন্ত আর এরকম। তাহলে এই 32টি দাঁত, এটা থাকবে হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের জন্য। তাহলে মানব মুখে দাঁত কত ধরনের আছে, দাঁত হচ্ছে 4 ধরনের, যেটা হচ্ছে তুমি নিচেই যে এখানে ছবি দেখতে পাইতেছো, এই যে এখানে ছবি। তো দেখো ইনসিসর, এটার বাংলাটা আমি লিখে দিই। ইনসিসর মানে হচ্ছে তোমার কর্তন, ইনসিসর মানে কি, কর্তন। তারপর হচ্ছে ক্যানাইন মানে হচ্ছে তোমার ছেদন। কর্তন মান দিয়ে কি করে, কর্তন দিয়ে হচ্ছে তোমার খাবার কাটে, ছেদন দিয়ে হচ্ছে ছেদন করে। তারপর হচ্ছে প্রিমোলারের বাংলাটা হচ্ছে তোমার অগ্রপেশন, অগ্রপেশন। তারপর হচ্ছে মোলারটা কি, মোলারটা হচ্ছে তোমার পেশন, বুঝতে পারছো? মোলারটা হচ্ছে কি তোমার পেশন। তাহলে এই প্রত্যেকটা দাঁতের সংখ্যা কত, যদি আমরা হিসাব করি যে সংখ্যা কতটুকু থাকবে, যেরকম এটা বোঝার আগে তোমাকে আরেকটা জিনিস আমি এখানে একটু ক্লিয়ার করি, যে মানুষের মুখটাকে আমি 4টা ভাগে ভাগ করে ফেললাম। কয়টা ভাগে, 4টা ভাগে ভাগ করে ফেললাম। এই যে দেখো 4টা ভাগে ভাগ করে ফেললাম। কিভাবে, যে উপরে এই হচ্ছে একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এই 4টা ভাগে ভাগ করছি কেন, কারণ প্রত্যেকটা ভাগে এই যে তোমার যে 4টা আছে, 4টা দাঁতের থাকার বা অনুপাতের পরিমাণ সমান। ধরো এই পাশে যদি তোমার ধরো ক্যানাইন দাঁত যদি একটা থাকে, তার এইখানেও একটা, এইখানেও একটা, এইখানেও একটা। তার মানে আমার যে কোনো একটা অংশ হিসাব করলেই তো তাকে যদি আমরা 4 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে কি সব কিছু পেয়ে যাবো না? সব কিছু কিন্তু পেয়ে যাবো। তো যখন আমরা দাঁতের সংকেতটা লিখবো বা কোনো কিছু বোঝার ট্রাই করবো, আমরা ধরো হচ্ছে এই 4 ভাগের যে কোনো ধরো এক বাক্যে নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব বা চিন্তা করব, পরে ওইটাকে হচ্ছে আমরা 4 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে এই এক পাশে কী আছে, আমি যদি তোমাকে এইখানে দেখাই, এখানে দেখো যে একেবারে শুরুর দিকে হচ্ছে তুমি 2টা দাঁত দেখতে পাচ্ছ, এই 2টা দাঁতের নাম কি তোমার, কর্তন দাঁত। এটা কোথায়, আমি দেখো 4 ভাগে ভাগ করছি, 1 ভাগের ক্ষেত্রে কিন্তু বলতেছি, 2 ভাগে না। তাহলে 1 ভাগে তুমি কর্তন দাঁত কয়টা পাইছো, 2টা। তাহলে এই পাশে আমি একটু 2 লিখে ফেলি। 2 লেখার উদ্দেশ্য কি, এটা হচ্ছে কি আমার কর্তন দাঁত। কর্তন দাঁতের পরে দেখো আরেকটা হচ্ছে 3 কোণা একটা দাঁত আছে, অনেকটা তোমার ধরো যে এরকম একটা অংশ, যে দেখি অনেকটা ধরো অনেকটা কি বিড়াল টিড়াল এরকম 3 কোণা লাগতেছে। এই 3 কোণা দাঁতের নামটা হচ্ছে ক্যানাইন বা ছেদন। তাহলে ছেদন কয়টা আছে, একটা আছে। ওকে, লিখে ফেললাম একটা। তারপরে দেখো পরবর্তী তোমার 2টা দাঁত আছে, পরবর্তী 2টা হচ্ছে তোমার একটু বড় দাঁত। এই 2টা দাঁতের নাম হচ্ছে তোমার কি, অগ্রপেশন বা প্রিমোলার দাঁত। তাহলে প্রিমোলার দাঁত কয়টা হলো, আরও 2টা। কয়টা, আরও 2টা।
তো প্রিমোলারের পরে দেখো হচ্ছে তোমার আরও অবশিষ্ট আছে কয়টা দাঁত, আরও শেষের দিকে আরও 3টা দাঁত অবশিষ্ট আছে। এখন 3টা দাঁতের মধ্যে সবার শেষের দাঁতটাকে কিন্তু আমরা আলাদা নামেও রাখি, সেটা হচ্ছে আমাদেরকে আক্কেল দাঁত। অনেকে দেখবা বলে যে হচ্ছে তোর আক্কেল দাঁত উঠে নাই, তোর আক্কেল হয় নাই। ব্যাপারটা আসলে এরকম কিছু না। তোমার আক্কেল দাঁত উঠুক না উঠুক, তোমার যদি আক্কেল থাকে এটা অটোমেটিক থাকবে, আক্কেল দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে পরের দাঁতের সংখ্যা কয়টা হচ্ছে আমাদের? পরের দাঁতের সংখ্যা হচ্ছে গিয়ে 3টা। তাহলে বলো তো ভাইয়া যে আমাদের এক পাশে তাহলে টোটাল দাঁত হইতেছে কয়টা? 2 আর 1 কত? 3, 3 আর 2 5, 5 3 8। তাহলে এই পাশে 8টা, এই পাশে কয়টা? 8টা, এই পাশে কয়টা? 8টা, এই পাশে কয়টা? সেম 8টা। তাহলে 4 গুণ 8 কতটা হইতেছে? এই হচ্ছে কি আমাদের 32টি দাঁত। কথা বুঝছো? 32টি দাঁত। এখন যদি তোমার কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমার কর্তন দাঁত কতটি, তাহলে কিভাবে আনসার করবা বলো তো? এই যে এই দিকে তাকাও, এক পাশে তোমার কর্তন দাঁত কয়টা ছিল? 2টা। তাহলে একে কত দিয়ে গুণ দিবা? 4 দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে আমার টোটাল কর্তন দাঁত কতটি হলো? টোটাল কর্তন দাঁত হচ্ছে, আমি এখানে টোটাল কর্তন দাঁত হচ্ছে 8। ছেদন দাঁত কত? টোটাল 4। অগ্রপেশন হচ্ছে কত? আবার 8। তারপর হচ্ছে তোমার পেশন কত হবে? যেহেতু 3টা, 3 গুণ 12, তার 3 গুণ 4, তার মানে কত হবে? 12। তাহলে এগুলো যোগ করলে কত হইতেছে? যোগ করলে হবে তোমার আলটিমেটলি 32। বুঝতে পারছো? তাহলে এই দাঁতের সংখ্যাটা বা দাঁতের হিসাবটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কোন দাঁতের কাজ কি? পেশন যেগুলো আছে, পেশন তোমার হচ্ছে পিষে ফেলবে এরকম আর কি। এখন তোমাকে আমি একটা ইন্টারেস্টিং একটা তথ্য দিয়ে রাখি যে এই অগ্রপেশন দাঁতটা কিন্তু বাচ্চাদের থাকে না। এটা কি বাচ্চাদের থাকে না? বুঝতে পারছো? বাচ্চাদের থাকে না। এবং আক্কেল দাঁতটাও হচ্ছে বাচ্চাদের থাকে না। তখন যদি তুমি বাচ্চাদের ক্ষেত্রে যদি হিসাব করতে যাও, তখন তুমি কীভাবে লিখতে পারবা? তখন তুমি লিখবা গিয়া যে এক পাশে 2 1 0 2, 2 1 0 2 মানে কি? প্রথমটা হচ্ছে তোমার কর্তন, পরেরটা হচ্ছে ছেদন দাঁতের সংখ্যা, পরেরটা অগ্রপেশন, পরেরটা পেশন দাঁতের সংখ্যা। তার মানে তোমার আক্কেল দাঁতও খুব একটা থাকে না বাচ্চাদের, আর তোমার অগ্রপেশনও থাকবে না। বুঝছো কাহিনি? এইটা হচ্ছে কি আমাদের দাঁতের হিসাব নিকাশ। এখন আসলে যে দাঁতের একটু গঠনটা আমাদের লাগবে। আমি গঠনের জন্য তোমাদের একটা সুন্দর একটা পিকচার রেখে দিয়েছি। এই যে গঠন। তো দেখো দাঁতের এই গঠনকে, এই তুমি যদি দাঁতটা দেখতেছো, কিন্তু এখানে যে দাঁতটা দেখতেছো সবটাই কিন্তু তোমার দাঁত এরকমটা না। তোমার এই যে এই অংশটা হচ্ছে কি তোমার, এই যে এর যে উপরের অংশ, এটা হচ্ছে তোমার তুমি দাঁত হিসেবে আমরা ধরো দেখি। আর সবটা হচ্ছে তোমার মাড়ির নিচে, মাড়ির নিচে আছে, এটা কিন্তু আমরা দেখি না। বুঝতে পারছো? তো এই যে উপরের অংশটা দেখি, যে অংশটা দেখতেছি, একে আমরা কি বলি? ক্রাউন বলি বা মুকুট বলি। এবং একটা অংশ তোমার একেবারে মাড়ির নিচে আছে। দেখো মাঝখানের এই অংশটাকে তুমি যদি মারি বলো, বা হচ্ছে মারি তো বোঝো আমাদের যে চোয়াল যেটা আছে, তো এই অংশটাকে যদি মারি বলে, উপরে যেটা আছে এটা হচ্ছে ক্রাউন বা মুকুট, ক্রাউন বা মুকুট, মাথার মুকুট। নিচেরটা হচ্ছে তোমার রুট। আর মাঝখানে যে অংশটা এটা হচ্ছে আমাদের নেক বা গ্রীবা বা হচ্ছে গর্দান বা হচ্ছে গার। সহজ কথা, বুঝছো কাহিনি? এই 3টা ভাগে হচ্ছে তুমি দাঁতকে ভাগ করতে পারতেছো, একটা মারির উপরে, একটা মারির নিচে, একটা হচ্ছে মাঝামাঝি লেভেলে আছে। ওকে, আচ্ছা আসো। এখন আসলে যে দাঁতের যে গঠন উপাদান যেটা, এটা হচ্ছে, এটার নাম কি? ডেন্টিন। এটা মনে রাখবা, দাঁতের গঠন উপাদানের নাম কি? ডেন্টিন। এবং ডেন্টিনের উপরে একটা ধরো চকচকে পদার্থ, যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে সাদা এরকম একটা কিছু দেখতে পাইতেছি, এই চকচকে পদার্থটার নাম কি? এনামেল। এটা মনে রাখবা যে দাঁতের এনামেল, তারপর হচ্ছে ডেন্টিন। ক্লিয়ার? এনামেল, ডেন্টিন। এরপরে দেখো ভিতরের দিকে হচ্ছে তুমি যে এই যে কিছু অংশ দেখতে পাইতেছো, এই অংশটা কিন্তু তোমার নরম। এই তোমার হচ্ছে ডেন্টিনও শক্ত, এনামেলও শক্ত, একেবারে ধরো মানুষের হাড়ের চেয়েও কিন্তু দাঁত শক্ত। মানে তোমার দেহে সবচেয়ে বেশি শক্ত জিনিস কি? সেটা হচ্ছে তোমার দাঁত। তো ভিতরে যে অংশটা থাকে এটা কিন্তু শক্ত থাকে না, এই যে যেটা হলুদ তুমি দেখতে পাইতেছো। কারণ কি? এখানে বিভিন্ন ধরনের রক্তনালী থাকে। রক্তনালী থাকার কারণে কি হয়? রক্ত চলাচল করে। বুঝতে পারছো? বিভিন্ন ধরনের রক্তনালী থাকে, রক্ত চলাচল করে এখান থেকে। ক্লিয়ার? এখন আসলে তোমাকে এটা আমি একটু বই থেকে দেখাই দিই। এই যে আসো, বই থেকে আমি তোমাকে যেটা বলতেছিলাম যে মানুষের কতটি দাঁত থাকে? 32টি দাঁত থাকে। তারপর হচ্ছে 18 বছরে গিয়ে দ্বিতীয় দাঁত গজায়। এবং স্থায়ী দাঁত কয় ধরনের? 4 ধরনের। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। বুঝতে পারছো? এটা পড়াই নাই, এটা পড়াইছি। কিন্তু এখন তুমি যদি একবার পড়ো তাহলে কিন্তু পারবা। ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর হচ্ছে দেখো দাঁতের সংখ্যা। দাঁতের সংখ্যা কয়টা? কর্তন দাঁত কয়টা? ছেদন দাঁত কয়টা? অগ্রপেশন কয়টা? তারপর হচ্ছে পেশন কয়টা? আক্কেল কয়টা? তো হচ্ছে তোমাকে কিন্তু সুন্দরভাবে বুঝাই দিয়েছে। আক্কেল দাঁত 0 থেকে 4টি কেন? কারণ হচ্ছে প্রত্যেক পাশে আমি বলছিলাম 3টা যে মোলার থাকে, শেষেরটাকে আমরা আক্কেল বলি। তাহলে এরকম পাশ কয়টা? নিচে 2টা, তারপর হচ্ছে তোমার উপরের চোয়াল আছে না, উপরের চোয়ালে গিয়ে আরও 2টা, তাহলে 4টা থাকতে পারে। এবং দাঁতের গঠনে তাহলে কি আছে? যে জিনিসটা তোমাকে বললাম, দাঁতের গঠনে কয়টা পার্ট? 3টা। এই যে এইখান থেকে আবার তুমি দেখতে পারো যে এখানে কয়টা পার্ট? 3টা। যে এই মাঝখানের অংশটা হচ্ছে তোমার কি? এটার নাম হচ্ছে তোমার মূল বা হচ্ছে মাড়ির ভিতরের যেটা অংশ। মাড়ির উপরের অংশটা হচ্ছে তোমার মুকুট। মাড়ির নিচের অংশটার নাম হচ্ছে তোমার কি? গ্রীবা। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ডেন্টিন, তো তোমাকে বললাম যেটা গঠন উপাদান। এনামেল হচ্ছে উপরে তোমার চকচকে পদার্থ যেটা আছে এইটা। তারপর হচ্ছে দন্তমজ্জা বা পাল্পটা হচ্ছে তোমার যে নরম অংশ, এখানে কি থাকে? বিভিন্ন ধরনের রক্তনালী থাকে। ওকে, আর সিমেন্ট দিয়ে তুমি কি মনে রাখবা যে সিমেন্ট নামক হচ্ছে বিভিন্ন পদার্থ ডেন্টিনকে আবৃত করে রাখে। মানে হচ্ছে তোমার ধরো এগুলো ক্যালসিয়ামের তৈরি, যেন শক্ত হয় আর কি। বুঝছো? শক্ত থাকবে এরকম।
আচ্ছা, তাহলে দাঁত নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা কমপ্লিট। তারপর হচ্ছে গলবিল নিয়ে বই থেকে একটু তোমাকে দেখাই দিই। গলবিল নিয়ে তুমি পড়াইছি না ভাইয়া, যে মুখের দিকে হাঁকলে যেটা হচ্ছে নিচে একটু বড় একটা অংশ থাকবে, এটা আমার গলবিল। অন্ননালী কি খাদ্যনালী, যেটা হচ্ছে পাইপের মতো নামতেছিল। ওকে, এটা কোথায় খাদ্য পৌঁছে দেয়? পাকস্থলীতে খাদ্য পৌঁছে দেয়। এটা বলবো কখনো? এতক্ষণ যে পড়াইলাম বলবো না আশা করি। পাকস্থলী হচ্ছে তোমার অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে যে তোমার আমের মতো একটা অংশ ছিল, এটাই তো তোমার পাকস্থলী। ওকে, পাকস্থলী হচ্ছে সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয় তোমার খাদ্যকে হচ্ছে পিষে মন্ডে। মন্ড মানে কি? তোমার ধরো একটা দলা দলা খাবারকে, একটা দলা দলা, তুমি খাওয়ার সময় কি সব দলা দলা থাকে? থাকে না তো। একবার খাইতেছো, একটু পরে আবার খাইতেছো, সবগুলো পিষে একটা ধরো মন্ড, এরকম একটা দলা হয়ে যায়, এটার নাম মন্ড। এবং পাকস্থলী থেকে এক ধরনের রস নিঃসৃত হয়। তো এই কারণে একে গ্যাস্ট্রিক গ্রন্থি বলে। এটা পড়বো, গ্যাস্ট্রিক গ্রন্থির আলাপ আমরা পরে বলবো। ক্ষুদ্রান্তের ক্ষেত্রে বলছি তো 3টা পার্ট থাকে। বৃহদান্ত্র হচ্ছে তোমার কয়টা পার্ট থাকে? সিকাম, কোলন, তারপর হচ্ছে তোমার কি মলাশয়। একটা জিনিস কিন্তু আরেকটা তোমার ভুলে গেছিলাম, এটা আমি বলে দিই, যে তোমার সিকাম যে অংশটায় যে এরকম থাকে না, এই সিকামে কিন্তু এরকম একটা আঙুলের মতো একটা জিনিস ঝুলে থাকে। এই ঝুলে থাকা জিনিসটার নাম হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সে যখন সমস্যা হয়, যখন ব্যথা হয়, প্রদাহ হয়, ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, তখন কিন্তু কি হয়, যে অ্যাপেন্ডিসাইটিস বলে। তো মানুষ কিন্তু এরকম শুনে থাকবা গ্রামে, যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তো কি হয় অ্যাপেন্ডিসাইটিসের? কি হয় যে প্রচণ্ড কিন্তু ব্যথা হয়, যে একটা পেশেন্ট ধরো একেবারে মাথা খারাপ হয়ে যাবে। সব পেটের ব্যথায় কিন্তু অ্যাপেন্ডিসাইটিস না। এটার লক্ষণটা তোমাকে একটু বলি, যে এখানে একটু বোঝার ট্রাই করো। যে এই হচ্ছে ধরো একটা মানুষ, এটা হচ্ছে ধরো তার নাভি। না, এখানে দেখাই তোমাকে আমি, তাহলে ভালো বুঝতে পারবো। যে এই হচ্ছে তোমার ধরো একটা মানুষ, হিসাবের সুবিধার্থে ধরে নাও এটা আসলে একটা মানুষ, যাই হোক হোয়াটএভার। ওকে, এইটা হচ্ছে ধরো তার নাভি। এখন অ্যাপেন্ডিক্সটা থাকবে কোথায়? অ্যাপেন্ডিক্স থাকবে হচ্ছে তোমার কোন সাইডে থাকবে? ডান সাইডে নাকি বাম সাইডে থাকবে? অ্যাপেন্ডিক্স থাকবে তোমার, ধরো এটা আমি ধরে নিলাম এটা ডান সাইড। অ্যাপেন্ডিক্স থাকবে হচ্ছে তোমার ডান সাইডে থাকবে কি হচ্ছে অ্যাপেন্ডিক্স। ওকে, তো প্রথম হচ্ছে ব্যথাটা শুরু হবে কোথায়? যদি অ্যাপেন্ডিসাইটিসে কোনো আসলে সমস্যা হয় কোনো পেশেন্টের, প্রথম ব্যথাটা শুরু হবে তোমার হচ্ছে নাভির আশেপাশে, এই রিজনে প্রচণ্ড ব্যথা করবে। ব্যথা করতে করতে তারপর হঠাৎ করে এটি ডান দিকে চলে আসবে, ডান দিকে কোমর দিকে ধরে দেখবে একটা হচ্ছে তোমার হাড় ধরতে পারবা, কিন্তু এই ব্যথাটা হচ্ছে নাভি থেকে শুরু করে আস্তে আস্তে এদিকে চলে আসবে। তখন যদি এরকম কোনো লক্ষণ দেখতে পাও, তখন তুমি ধরে নেবা যে এটা আসলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, এবং ব্যথাটা খুবই তীব্র হবে, যে পেশেন্ট থাকবে সে খুবই কান্নাকাটি করবে, অস্থির লাগবে। বুঝতে পারছো? তাহলে এরকম যদি থাকে, তখন দ্রুত হচ্ছে তুমি ডাক্তারের শরণাপন্ন হবা। শরণাপন্ন হলে কী হবে, যে তোমার এখানে যে সিকামটা আছে, সিকামে যে এরকম একটা আঙুলের মতো ঝুলে আছে, এটার মধ্যে যখন ইনফেকশন হয় তখনই ব্যথাটা হয়। ডাক্তার কী করবে, এটাকে সুন্দর করে এখান থেকে কেটে এখান দিয়ে একটা শিলি দিয়ে দিবে, শেষ, মামলা খতম। বুঝছো? তাহলে দেখো তোমাদেরকে কিন্তু কিছু ডাক্তারিও শিখাই দিলাম। ক্লিয়ার? এখন কারো যদি ব্যথা হয়, পেট ব্যথা হলে এই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কিনা বলতে পারবা না? বলতে কিন্তু পারবা। কীভাবে পারবা? যে হচ্ছে নাভি থেকে শুরু হয়ে যদি হচ্ছে তোমার ডান দিকে ছড়িয়ে আসে, তাহলে অ্যাপেন্ডিসাইটিস, দৌড়ে দ্রুত হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডক্টর হচ্ছে এটা কেটে ফেলাই দিবে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। বুঝছো কাহিনি? একটু ধরো ছোটো ডাক্তার হয়ে গেলাম আমরা সবাই। আচ্ছা, আসো। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাকে বলতেছিলাম, যে গ্রন্থি নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা। যে গ্রন্থিগুলো কি বলছিলাম তোমাকে, যে গ্রন্থি হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে তোমার অন্তঃকরা গ্রন্থি, বহিঃকরা গ্রন্থি। তো এই তোমার ধরো পুষ্টিতন্ত্রের মধ্যে গ্রন্থি আছে কয় ধরনের? গ্রন্থি আছে হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে তোমার লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি কই থাকে? মুখে। যকৃত মানে কি, যে কলিজা খাই না আমরা, মুরগির কলিজা, গরুর কলিজা, খাসির কলিজা, এই সব কলিজাটাই আরেকটা নাম হচ্ছে যকৃত। অগ্নাশয় হচ্ছে তোমার ধরো প্যানক্রিয়াস, এটা দেখাবো। গ্যাস্ট্রিক গ্রন্থি তো হচ্ছে তোমার যে পাকস্থলী যেটা আছে, পাকস্থলীর পাচিরে, এই যে পাকস্থলী নেই, এর পাচিরে কিছু গ্রন্থি থাকে, এটা কি বলা হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি বলে। আর আন্তিক গ্রন্থি, এই যে তোমার এই যে অন্ত্র আছে না, এই যে তোমার নাড়ির ভিতরে তোমার ছোটো এরকম গ্রন্থি থাকে, এদেরকে বলা হয় কি আন্তিক গ্রন্থি। বুঝছো? আর অগ্নাশয় জিনিসটা কি, এই দেখো তোমার এই পাকস্থলীর নিচে এই যে হলুদ একটা অংশ, পানের পাতার মতো দেখতে অনেকটা, এটা দেখতে অনেকটা তোমার ধরো এরকম পানের পাতার মতো 3 কোণা, এই জিনিসটার নাম হচ্ছে তোমার অগ্নাশয়। তাহলে তোমার যে কোশ্চেন আসে যে পরিপাক পুষ্টি গ্রন্থি কয়টা, উত্তর কী করবা? 5টা। বুঝছো? এখন আসো যে আমরা আলাদাভাবে একটু তোমাকে বই থেকে দেখাই দিই, তাহলে আশা করি আর সমস্যা হবে না। যে এই যে এখন আসো তোমার কি লালা গ্রন্থি ভাই কয়টা থাকে? 3 জোড়া। 3 জোড়া মানে কয়টা? 3 জোড়া মানে কিন্তু এটা আলাদা মনে রাখবা 6টা, কারণ পরীক্ষায় আসবে লালা গ্রন্থি কতটি, তুমি দাগায় আসবে 3 না, কিন্তু 3 জোড়া মানে কয়টা? 6টা। তো 6টা কোথায় থাকে কিন্তু তোমার, দেখো 3টা অংশ যদি দেখো, 1 জোড়া থাকে হচ্ছে তোমার কানের সামনে, 2 কানের সামনে, আর এটার নাম হচ্ছে তোমার পেরোটিড গ্রন্থি, এটা সবচেয়ে বড়। আরেকটা হচ্ছে তোমার চোয়াল বা মাড়ির নিচে থাকে 1 জোড়া, এটার নাম সাবমেক্সিলারি। আরেকটা থাকে হচ্ছে তোমার ধরো জিহ্বার নিচে থাকে, এটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে লালা গ্রন্থি ভাই কয়টা হলো? এটা কি তোমার কঠিন লাগবে? আর লালা গ্রন্থি হচ্ছে তোমার যদি একটা মুখ হয়, তাহলে হচ্ছে কয়টা? 2 কানের নিচে 2টা আছে, তোমার হচ্ছে এইখানে একটা, এখানে একটা, তারপর হচ্ছে জিহ্বার নিচে 2টা আছে, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6।
কানের নিচেরগুলোর নাম পেরোটিড, চোয়ালের নিচে যেটা সাবমেক্সিলারি, জিহ্বার নিচে হচ্ছে সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়া মানে জিহ্বা, তো জিহ্বার নিচে আছে এখানে সাবলিঙ্গুয়াল, মনে রাখতে পারবো না? 6টা কিন্তু। লালা গ্রন্থি থেকে যে রস নিঃসরিত হয় তার নাম কি? লালা বলে বা স্যালাইভা। স্যালাইভার কাজ কিন্তু একটু আগে বলছি তোমাকে, যে এখানে বই টই পাই এরকম। লালারসে আরেকটা এনজাইম থাকে টায়ালিন। টায়ালিন এনজাইমটা হচ্ছে তোমার কি পরিপাক করে? শর্করা পরিপাকে হেল্প করে। কিন্তু পরিপাক নিয়ে হচ্ছে ডিটেলস পাবা ক্লাস, সমস্যা নেই। তবে জেনে রাখো লালা গ্রন্থি শুধু শর্করা পরিপাকে হেল্প করে, আর অন্য কিছু খুব একটা পরিপাক করে না। ফ্যাট নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, তবে শর্করাই মনে রাখো। এরপর আসলে তোমার কি যকৃত। যকৃতটা হচ্ছে আমি এইখানে দেখাই, এই যে দেখো, যে এই অংশটা হচ্ছে কি আমার, এই যে এই অংশ হচ্ছে যকৃত বা কলিজা। ওকে, যকৃত কলিজার মধ্যে তুমি কি দেখতে পাইতেছো? দেখো তো একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা যে একে দুইটা অংশে ভাগ করা যাইতেছে। তো এই একটা অংশ, এই একটা অংশ। একে কিন্তু বলা হয় যে বড় খণ্ড, আর এটা কি বলতেছে হচ্ছে তুমি ছোট না? একটা হচ্ছে তোমার লার্জ, একটা হচ্ছে স্মল, দেখেই তো বড় ছোট লাগতেছে। এখন এই যকৃত থেকে তুমি একটা জিনিস মনে রাখবা, যে যকৃত কিন্তু হচ্ছে আমাদের যত ধরনের তোমার ধরো পরিপাক শেষে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া, যত বিক্রিয়া, ধরো সহজ কথা, তোমার কলেজে বিভিন্ন ল্যাবরেটরি দেখছো না, ল্যাব দেখছো না, যেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া হয়, তোমার মানবদেহে ধরে নাও এই যকৃত বা কলিজাটা হচ্ছে একটা ল্যাব। এই কারণে একে কী বলা হয়? তোমার ধরো রাসায়নিক আগার বলা হয়, বা ল্যাবরেটরি এরকম বলা হয়, জৈব রসায়নাগার, বুঝছো? মানবদেহের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যকৃতের কাজটা কি, এটা যদি তোমাকে আমি একটু দেখাই। এই এই যে দেখো এখানে, এই যে এই যকৃত থেকে হচ্ছে তোমার তৈরি হয় পিত্ত রস। যকৃত তৈরি হয়, তাহলে পিত্ত রসটা তৈরি হয় থেকে বারবার এটা ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, আরেকটা পিকচার নিয়ে দেখাচ্ছি, দেখো এই যে এইখানে দেখাও, এইখানে আর সমস্যা হবে না। এটা হচ্ছে তোমার ধরো যকৃত, তো পিত্তরস তৈরি হয় কোথায়? পিত্তরস, পিত্তরস মানে কি? তুমি এই জিনিসটা হচ্ছে ভালোভাবে বুঝবা, যে একবার হচ্ছে তুমি মুরগি বা হচ্ছে কোনো কিছু কাটার সময়, বিশেষ করে তোমরা যারা মেয়ে আছো তোমরা ধরতে পারবা ব্যাপারটা, যে মুরগি বা কিছু কাটার সময় দেখবা খুবই একটা জিনিস হচ্ছে মা খালার বলে থাকে, যে এরকম একটা নীল একটা থলে থাকে, যেটা অনেকটা তিতা বা তিক্ত লাগে, যে একে কি আলাদাভাবে একে সরাই রাখে, যে এটা যদি মাংসের সাথে মিশে যায় তাহলে এরকম হচ্ছে একটা তিক্ততা সাথে আসবে, যে একে আর হচ্ছে খাওয়া সম্ভব না, বুঝছো? এই যে এই তিতা বা তিক্ততা জিনিসটা, এর ভিতরে যে পানিটা থাকে এটার নাম হচ্ছে পিত্তরস। এটা তৈরি হয় থেকে, এটা তৈরি হয়েছে তোমার যকৃত থেকে। মানে হচ্ছে তোমার এই যে যকৃত বা যে লিভার, কলিজা, এটা পিত্তরস তৈরি করে। তৈরি করার পর সেইখান থেকে ধরো দুইটা পাইপ, দুই খণ্ড থেকে দুইটা পাইপ এসে এখানে ধরো একটা জিনিস থাকে, এটার নাম হচ্ছে তোমার পিত্তথলি। তাহলে জমা থাকে কোথায়? জমা হচ্ছে তোমার পিত্তথলিতে, পিত্তথলিতে থমা থাকে, বুঝছো? তাহলে পিত্তরস যদি কোয়েশ্চেন আসে তৈরি হয় কোথায়, কি বলবা? তৈরি হচ্ছে যকৃত বা কলিজায়, কিন্তু জমা থাকে কোথায়? জমা থাকে হচ্ছে পিত্তথলিতে, বুঝছো? তৈরি হয়ে হচ্ছে তোমার যকৃতে, জমা থাকে পিত্তথলিতে, কাজ করে কোথায়? কাজ করে গিয়ে হচ্ছে সে ডিউডিনামে, বুঝছো? কাজ কোথায়? ডিউডিনাম কার পার্ট বলো তো? ডিউডিনাম কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের যে প্রথম অংশের পার্ট, এটা হচ্ছে ডিউডিনাম। এখানে গিয়ে কাজ করে। আমি ধরো দেখি কোনো পিকচার আছে এখানে এটার জন্য, তোমাদের জন্য পিকচার। আচ্ছা, এটা দেখাই। আচ্ছা দেখো, যে এখান থেকে দেখলে বুঝবা যে এইটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে যকৃত। এই যে নীল যে অংশটা, এটা হচ্ছে তোমার পিত্তথলি। তো যকৃত থেকে দেখো এই যে একটা পাইপের মাধ্যমে এসে এখানে কি পিত্ত রসগুলো, তোমার এই তিতা যে জিনিসগুলো জমা থাকলো, তারপর কি তুমি যখন চর্বি জাতীয় খাবার খাবা, তখন বিভিন্ন হরমোনের রিয়েকশনের কারণে এইখান থেকে এটি কি বেয়ে কোথায় আসবে? দেখো এই যে এই অংশটার নাম কি ছিল আমাদের? ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ডিউডিনাম ছিল না? দেখো এখান থেকে পাইপের মাধ্যমে এসে আবার কোথায় যুক্ত হচ্ছে? ডিউডিনামে, কিন্তু ডিউডিনামে চলে আসতেছে। ক্লিয়ার? এখন এই ডিউডিনামে দুই ধরনের রস খরিত হয়। এই যে পানির মাথার মতো জিনিস, এটার নাম কি বলছিলাম মনে আছে? অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তাহলে এই একই জায়গায় হচ্ছে তোমার কিন্তু অগ্নাশয়ের রসও আসতেছে, আবার হচ্ছে তোমার পিত্তথলি থেকে পিত্তাশয়ের পিত্তর রসও আসতেছে, বুঝতে পারছো? তাহলে সবগুলো কোথায় উৎপন্ন হয়? ডিউডিনামে। তাহলে পিত্তরস তৈরি হয় যকৃতে, জমা থাকে পিত্তথলিতে, কাজ করে ডিউডিনামে। মনে থাকবে তিনটা জিনিস কিন্তু খুবই সাংঘর্ষিক, যদি বলে যাও তাহলে গ্যাঞ্জাম লেগে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো, যে এইটাই যে এখানে বলছি তোমার যকৃতের নিচে পিত্তথলি, পিত্তাশয়, এখানে পিত্তরস জমা থাকে, পিত্তরস যে গাঢ় সবুজ বর্ণের তিক্ত স্বাদ বিশিষ্ট এই অগ্নাশয় নালীর মাধ্যমে যুক্ত হয়, এটি কী করে? ডিউডিনামে প্রবেশ। বুঝতে পারছো? আশা করি তোমার কঠিন লাগবে না। যকৃতের কাজ কি? যকৃত হচ্ছে তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া চলতে থাকে। এখানে হচ্ছে তোমার ধরো বিভিন্ন ধরনের এটি কিন্তু অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থি হিসেবে কাজ করে, বুঝছো? যকৃত আরেকটা কাজ করে তোমার, ধরো তুমি আমি যখন হচ্ছে বেশি পরিমাণে ধরো খাবার খেয়ে ফেলবো বা গ্লুকোজ টাইপ অন্য কিছু খেয়ে ফেলবো, ধরো তোমার বডি চাহিদা আছে 100, তুমি খেয়ে ফেলছো হচ্ছে 300,
তাহলে কি তোমার বডিতে 200 এক্সট্রা না? তখন যকৃত কী করবে, এই 200টাকে এক্সট্রা সে নিজে স্টোর করে রাখবে, নিজে কী করবে, স্টোর করে রাখবে। যখন হচ্ছে তুমি আবার দেখবা কোনো সময় খাইতে পারতেছো না, তুমি একটু পরিশ্রম করে ফেলতেছো কিন্তু তুমি খাবার গ্রহণ করতেছো না, তখন সেই স্টোর করে রাখা জিনিসগুলো থেকে আবার তোমার বডিতে সাপ্লাই দিতে থাকবে। তাহলে সুন্দর জিনিস না, যে বেশি খেলে ধরে রাখবে, আবার দেহে যখন চাহিদা থাকবে তখন দেহকে আবার প্রোভাইড করতে থাকবে। মারাত্মক একটা জিনিস, তাই না? এটা আর কি জিনিস, যে এটা কি, যে যখন তুমি অতিরিক্ত গ্লুকোজ খাবা বা মিষ্টি জাতীয় বা শর্করা যখন খাবা, এই শর্করাগুলো অতিরিক্তকে সে কি গ্লাইকোজেন রূপে সঞ্চয় করবে। তাহলে কোয়েশ্চেন আসবে, যকৃত অতিরিক্ত গ্লুকোজকে কী হিসেবে সঞ্চয় করে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। মানে গ্লুকোজকে ধরে গ্লাইকোজেন বানায় তারপর সংগ্রহ করে ফেলে। যখন তোমার আবার দরকার হবে, গ্লাইকোজেনকে ধরে আবার গ্লুকোজ বানায় তোমাকে দিয়ে দিবে। বুঝছো কাহিনি? তাহলে সুন্দর না ব্যাপারটা? এটা আর কি, যে তোমার কাহিনিটা এখানে, এটা যকৃতের কাজ। তারপর হচ্ছে যকৃত তোমার বিভিন্ন ধরনের আমার ওষুধ খায়, যে তোমার হচ্ছে বিষাক্ত যে পদার্থ, এই বিষাক্ত পদার্থগুলোকে তোমার কী করে, যে কী বলে, যে বিষাক্ত পদার্থগুলো দেহ থেকে দূর করে, এই কাজগুলোকে আমরা কী বলি, মেটাবলিজম বলি। যে তুমি একটা ওষুধ খাইতেছো, ওষুধে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে যেগুলো দেহের জন্য ক্ষতিকর, মানে বজ্র পদার্থ থাকে। এগুলোকে কী করে তোমার সে ছাকন প্রক্রিয়ার মাধ্যমে, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে এগুলোকে তোমার দেহ থেকে ডিটক্সিফাই করে বা দেহ থেকে বের করে দেয়। আলটিমেটলি তোমার রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কীভাবে? কারণ তুমি বেশি খাইলে সে নিজের ধরে রাখতেছে, কমে গেলে সে দিতেছে, তাহলে আলটিমেটলি তোমার রক্তের একটা ব্যালেন্স রাখতেছে। নয়তো দেখা যেত রক্তে একসময় গ্লুকোজ বেশি, একসময় গ্লুকোজ কম। বুঝছো কাহিনি? এটা আর কি। এখন আসলে যে অগ্নাশয় থেকে তো তোমার বললাম যে অগ্নাশয় হচ্ছে এক ধরনের মিশ্রগ্রন্থি। মিশ্রগ্রন্থি, এই জিনিসটা কীভাবে মনে রাখবা, যে একই সাথে, একটু আগে বলছিলাম না, একই সাথে যে তোমার অন্ত করা, একই সাথে যে বহি করা, তাকে আমরা কী বলি, মিশ্রগ্রন্থি বলি। বুঝছো? এই যে যেহেতু অগ্নাশয় মিশ্র এবং অন্তঃকরা গ্রন্থির মতো কাজ করে একই সাথে, তাহলে তাকে আমরা কী বলি, মিশ্রগ্রন্থি বলি। বই করা কি, যার জন্য একটা নালী লাগবে, অন্ত করা কি, যার কোনো নালী লাগবে না, এমনিতেই চলে আসবে, তাই না? অগ্নাশয় থেকে কী রস নিঃসৃত হবে, অগ্নাশয় রস। এগুলো কি তোমার খাদ্য পরিপাকে সাহায্য করবে। অগ্নাশয় রসে এখন থাকে কি, এই এনজাইমগুলোর নাম মুখস্থ করবে, ট্রিপসিন, লাইপেস, অ্যামাইলেস নামক উৎসেচক। উৎসেচক হচ্ছে বাংলা, এটার ইংলিশটা হচ্ছে তোমার এনজাইম। এরা কি করে, এরা হচ্ছে তোমার শর্করা স্নায়ু জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। বুঝছো? এটা আর কি কাহিনী। এবং এখন আরেকটা জিনিস তুমি মনে রাখবা, যে তোমার এখানে কিছু উপাদান থাকে, যে তোমার ইনসুলিন থেকে কিছু হরমোন আসে, যেরকম গ্লুকাগন এবং ইনসুলিন। এরা কি করে, এরা হচ্ছে গ্লুকোজের লেভেল কম বেশি করে। যেরকম গ্লুকাগন কি করে, গ্লুকাগন হচ্ছে তোমার গ্লুকোজ হচ্ছে বাড়াবে, গ্লুকোজ লেভেল কি করবে, বাড়াবে। আর ইনসুলিন কি করবে, গ্লুকোজ লেভেল কমাবে। তুমি দেখবা যারা ডায়াবেটিস রোগী তাদেরকে কি দেওয়া হয়, বলবা যে ইনসুলিন দেয়, কিন্তু এরকম শুনে থাকবা। কারণ কি, যারা ডায়াবেটিস রোগী তাদের দেহে কি গ্লুকোজ লেভেল অনেক বেড়ে গেছে, তাদের কিন্তু দেখবা মিষ্টি জাতীয় খাবার খাওয়া নিষেধ। তো যখন গ্লুকোজ লেভেল বেড়ে যায়, এখন গ্লুকোজ কমানোর জন্য আমার কী লাগবে, ইনসুলিন লাগবে। এই কারণে কিন্তু যাদের হচ্ছে ডায়াবেটিস রোগী তাদেরকে কী দেওয়া হয়, ইনসুলিন দেওয়া হয়। এই জিনিসগুলো, ইনসুলিন গ্লুকন কোত্থেকে আসে, অগ্নাশয় থেকে আসে। মনে রাখতে পারবে না এটা কিন্তু। গ্যাস্ট্রিক গ্রন্থি কই থাকে, পাকস্থলিতে থাকে। এটাও কি হচ্ছে তোমার ধরো গ্যাস্ট্রিক HCl বা হচ্ছে পাচক রস নিঃসরণ করে। এটা হচ্ছে পরবর্তীতে আরও ডিটেলস পাবা। আন্তরিক গ্রন্থি কোথায় থাকে, অন্তের প্রাচীরে থাকে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন রাখি, যে বিলাই কোথায় থাকে। এটা এখন বলবো না, যে তোমাকে বললাম যে রোগী কোথায় থাকে, বিলাই কোথায় থাকে। রোগী কোথায় থাকে, আর একটা হচ্ছে তোমার বিলাই। এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য তোমাদের কাছে হচ্ছে আমার SW। রোগী আর বিলাই কোনটা কোথায় থাকে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন, রোগী বিলাই কোথায় থাকে। তো আজকে এতটুকুই থাকুক। পরবর্তীতে হচ্ছে তোমাদের যে পরিবার যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আরেকটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে ফেলবো। কারণ এই জিনিসগুলো যদি আজকে বুঝতে পারো, তাহলে পরবর্তী অংশগুলো তোমার জন্য কঠিন হবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। ক্লাসটা কমপ্লিট করো, টাটা।